কেউ জিজ্ঞাসা করেনি। সূর্য সেনের পরিবারের কাছে, মাস্টারদার পরিবারের কাছে কেউ জানতে চায়নি যে তোমরা স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করছো না স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করছো। শুধুমাত্র একটি পরিবারে, একটি সম্প্রদায়ের জন্মগ্রহণ করবার অভিশাপে এটাই যে তাকে গণধর্ষিতা হতে হবে, তারা ধর্মচারণ করতে পারবেন। যে বাংলাদেশের স্বাধীনতা আমরা দিয়েছি, যে বাংলাদেশের জন্য আজকে ভারতবর্ষ এত ত্যাগ স্বীকার করেছে, যে বাংলাদেশের কারণে আজকে পশ্চিমবঙ্গ এত উদ্বাস্তু চাপকে গ্রহণ করেছে, তাদের জায়গা করে দিয়েছে, আজকে নতুন করে ভারত সরকারকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের জমি অত্যন্ত সীমিত, এরপরেও যদি বাংলাদেশ থেকে এপারে মানুষ আসে, প্রয়োজনে তাদের জমি নিজেদের সঙ্গে করে নিয়ে আসতে হবে। আজকে নতুন করে এই এথনিক ক্লিনজিং তৈরি করে আবার যদি এখানে মানুষের চাপ বাড়ে, তাহলে এটা ধর্মশালা নয়। একদিকে 1.5 কোটির উপরে মানুষকে ঢুকিয়েছেন, এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়েছেন যারা একদিন ভারতবর্ষকে নাপাক বলে, অপবিত্র বলে, যুদ্ধভূমি বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, যারা একদিন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে, এই কলকাতার ভূখণ্ডে দাঁড়িয়ে কান মে বিড়ি মুখ মে পান লড়কে লেগে পাকিস্তানের আওয়াজ তুলেছিলেন, যারা ভারত মানতে হবে তবেই ভারত স্বাধীনভাবে কথা বলেছিলেন, আজকে তারা নতুন করে ভারতবর্ষে আসতে পারেন না। আমাদেরই প্রাক্তন প্রয়াত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে, তার বিবৃতি আছে, সরকারি রেকর্ড, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই অনুপ্রবেশের বক্তব্যকে, আমাদের অবস্থানকে তিনি কার্যত এন্ডোর্স করেছেন। একের পর এক ঘটনায় আজকে পশ্চিমবঙ্গে যেরকম জনসংখ্যার চাপ বেড়েছে, একইভাবে বাংলাদেশ থেকে কিছু মানুষকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই শুধুমাত্র দুর্গাপুজোর সময় এই সংঘর্ষ হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই দুই একটি বিচ্ছিন্ন জায়গায় দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে। গত লকডাউনের সময় থেকে, দ্বিতীয় ফেজে বাংলাদেশে যে লকডাউন হয়েছে, সেই লকডাউনের সময় থেকে প্রত্যন্ত হিন্দু বৌদ্ধ গ্রামের উপরে অমানবিক অত্যাচার চলেছে, জোর করে ধর্মান্তকরণ চলেছে। ধর্মান্তকরণ বাংলাদেশের একটা প্রসেস। যে সরকার আজকে বলছেন সংবেদনশীল সরকার আওয়ামী লীগ, তারা যে কথা বলছেন তাদের দলের পক্ষ থেকে, যারা তাদের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদের ভূমিকাটা কি নতুন করে পশ্চিমবঙ্গের বাঙালিদেরও সেটা মনে রাখা উচিত। যারা বিভিন্ন সময় ভারত বাংলাদেশের হয়ে সম্প্রীতির আবহে নতুন বার্তা নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশে পৌঁছে গিয়ে বিভিন্ন উপঢৌকন গ্রহণ করেন, সাম্মানিক গ্রহণ করেন, বিভিন্ন সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, আমাদের দেশে সেটা লঙ্ঘিত হয়েছে বারবার মোদির জন্য। মোদি যেমন এটা ব্যর্থ হয়েছে মন্ত্রিসভাতে, দিদি দিয়েছেন সকলকে নিরাপত্তা, আর যদি এখানে নিরাপত্তা নষ্ট করতে আসে সংখ্যালঘুদের, তাহলে তাকে প্রশাসনিকভাবে ট্যাকেল করা হয়। ভারতবর্ষে কোথাও সংখ্যালঘুদের নিরাপত্তাকে বিঘ্নিত করে। উনি একজন প্রতিভাবান নাট্যকার, ওনার অতীত এবং বর্তমান মানুষ দেখেছে, ওনার বক্তব্য মানুষ শুনেছে, ওনার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে মানুষ যথেষ্ট অবহিত। তার প্রতিভাকে সম্মান জানিয়ে বলছে, তার পূর্বপুরুষ কিন্তু ঢাকার মাটিতে দাঁড়িয়ে কোনো নাট্যকর্ম মানুষের সামনে তুলে ধরতে পারে। একবার জিজ্ঞাসা করুন ওদেশ থেকে কেন চলে এসেছে। আজ তার দিব্য জ্ঞান বলছে, তার বিবেক বলছে, সর্বকর্ম সমন্বয়ের কথা, সংখ্যালঘু নিরাপত্তার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, কিন্তু ওনার পূর্বপুরুষের কাণ্ডজ্ঞান বলেছিল যা পালায় এখান থেকে, ওপার থেকে এপারে চলে এসেছেন নিজের ধর্ম বাঁচাতে। আর ওপারে যে মানুষগুলোকে ছেড়ে এসেছেন, আগে তাদের সঙ্গে বেইমানি করছেন, বিশ্বাসঘাতকতা করছেন। এই ধরনের সহজিত বুদ্ধিজীবীরাই সর্বনাশ করেছে বাংলা। বিজেপি এটাকে পোলারাইজেশনের কার্ড হিসেবে ইউজ করতে চাইছে, কারণ বিজেপি বলছেন, সতর্ক করে বলছেন, যত এগুলো করবে ততই ওরা পিছিয়ে যাবে। তার কারণ দমদমে 1.27% সংখ্যালঘু থাকা সত্ত্বেও 27,000 ভোটে তৃণমূল জিতেছে। এই পোলারাইজেশন তত্ত্ব ফেল করেছে, ফলে আগামী পৌরসভা নির্বাচনে এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির একই হাল হবে। আগে নিজের দলের অবস্থা ঠিক করুন। ওরা এখন বাংলাদেশে কি মারা যাচ্ছে সেটা নিয়ে ব্যস্ত নেই, কার দুর্গাপুজোর প্যান্ডেল কত উঁচু সেটাকে কি করে কেটে একটু নিচু করে দেওয়া যায়, আজকে তা নিয়ে ব্যস্ত আছেন। ওরা এখন দুর্গাপুজোর কম্পিটিশন নিয়ে ব্যস্ত, মানুষের নিরাপত্তা নিয়ে, কিংবা বাংলাদেশে যে হিন্দু পরিবারগুলি গণধর্ষিতা হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন, যে সন্ন্যাসীদের মৃতদেহ জলের থেকে ভেসে উঠছে তা নিয়ে ওরা চিন্তিত। আজকে মুখ্যমন্ত্রী
ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি যাবেন, এই কথা নিজের ফেসবুকে লেখার কারণে তাকে 1.5 বছর কারাগারে বন্দী থাকতে হয়েছে। এই পরিস্থিতির মধ্যে যে সেখানে মানুষজন আছেন যারা একসময় ভারতীয় ছিলেন, আমার আপনার পরিবারের লোক ছিলেন, আমরা এক ছিলাম, আমরা ভাষায়, ভালোবাসায়, মানবতায় এক সূত্রে বাঁধা ছিলাম, শুধুমাত্র দেশ ভাগের চক্রান্তের কারণে তারা ওখানে চলে গেছেন এবং তারা প্রতিনিয়ত এই আক্রমণের শিকার হচ্ছেন। এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, শুধু দুর্গা প্রতিমা ভাঙার মধ্যেই এখন বাংলাদেশে এই মৌলবাদীদের সীমাবদ্ধ নেই। তারা বিভিন্ন গ্রামে আক্রমণ চালাচ্ছে, দোকান ভাঙছে, লুটপাট চালাচ্ছে। যেখানে দুর্গাপুজো নেই সেই ধর্মীয় স্থানকে, কালী মন্দিরকে আক্রমণ করেছেন। রমনার কালীবাড়ি আক্রান্ত হয়েছিল, আবার যেটুকুনি প্যান্ডেল টাঙিয়ে রাখা আছে সেগুলোকে আবার আক্রমণ করে লুট করার চেষ্টা হয়েছে। ইসকন মন্দির আক্রান্ত হয়েছে, রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় কালীবাড়ি ছোট ছোট মন্দির যেগুলো আছে আক্রান্ত হয়েছে, হরিসভার যে কক্ষগুলো থাকে, মন্দিরগুলো থাকে আক্রান্ত হয়েছে। এই যে ধর্মীয় উন্মাদনা, এই ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে যখন উঠে দাঁড়াচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের বাঙালিরাও পিছিয়ে থাকতে পারে না। দুর্ভাগ্যের বিষয় সিপিআইএম যারা একদা এই দেশভাগের সবচেয়ে বড় সমর্থক ছিলেন, যারা মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে এই ভারত ভাগকে সমর্থন করেছেন, তারা অফিসিয়াল প্রেস বিবৃতি দিয়ে জানাচ্ছেন যে ধর্মীয় সংঘর্ষের কারণে কয়েকজন মানুষ মারা গেছেন। কিসের ধর্মীয় সংঘর্ষ? কোথায় কারা কার সঙ্গে ধর্মীয় সংঘর্ষ করেছে? কোথায় সাম্প্রদায়িক সংঘর্ষ? কোথায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত? স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা চলছে, মানুষ ধর্মাচরণ করছেন, উন্মত্ত জনতা সেখানে ঢুকে পড়েছে, সেখানে ঢুকে পড়ে আক্রমণ করেছে। এই বছর শতাধিক প্রাচীন দুটি দুর্গাপুজো ঢাকা শহরে আওয়ামী লীগের সরকার বন্ধ করে দিয়েছে। এই বছরে কোনো আক্রমণ নয়, বাংলাদেশের সরকার এবছরে শতাধিক প্রাচীন দুটি দুর্গাপুজো ঢাকা শহরে বন্ধ করে দিয়েছে। এর বিরুদ্ধে ভারত সরকার তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে, তাদের কূটনৈতিক সম্পূর্ণ কিছু মাথায় রেখে তারা যা কাজ করবার করবেন, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা, আমাদের এই ভাই বোনেরা যারা উপাসে থেকে গেছেন, আজকে এই বাঙালিদের সংঘবদ্ধ করবার জন্য আমরা এই কোভিড অতিমারির সময় সামাজিক দূরত্ব বজায় রেখে, কোভিড বিধি মেনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক মণ্ডলে আজ এবং কাল আমাদের ধর্ণা, অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি চলবে। সরকারি ভাবে কি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে? সরকারের কাজ আমার নয়, আমি একটা দলের প্রতিনিধি। ঘটনাচক্রে আমার দল এই মুহূর্তে ভারতবর্ষের সরকার পরিচালনার দায়িত্বে আছে। সরকার যা করবেন, প্রধানমন্ত্রী যা করবেন, পররাষ্ট্র মন্ত্রক যা করবেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে, যেভাবে সীমান্ত বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি, এবং আমার মনে হয় বাংলা এবং পাঞ্জাব হচ্ছে এই দেশভাগের সবচেয়ে বড় শিকার, এবং তারা যে চক্রান্তের বলি তার জন্য সমস্ত বাঙালি স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের মাঠে আমার রাজ্য দলের কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। আগে বিএসএফ এর এরিয়া অফ অপারেশন ছিল 15 কিলোমিটার বর্ডার, সেটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়েছে। মানে পশ্চিমবঙ্গের অন্তত 12টা জেলা বিস্তীর্ণ অঞ্চল বিএসএফ এর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এটা মনে করা হচ্ছে রাজ্যগুলোর ক্ষমতাকে হরণ করা হচ্ছে বকলমে, রাজ্যগুলোর প্রশাসনিক ক্ষমতা হরণ করে নেওয়া হচ্ছে। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। সীমান্তে কোনো কিছু ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রী বিবৃতি দেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যেহেতু সম্পূর্ণভাবে বিএসএফ এর বিষয়, বিএসএফ কারা কন্ট্রোল করে। আর আজকে সন্ত্রাসবাদ যেভাবে বাড়ছে, স্লিপিং সেল যেভাবে বাড়ছে, আজকে পৃথিবীতে সন্ত্রাসবাদের চেহারা যেভাবে বদলেছে, তো স্বাভাবিকভাবেই মোডাস অপারেন্ডি চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে সরকার মনে করেছে যে তাদের অপারেটিং এরিয়াটাকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া। এর আগে যখন গুজরাটে বিএসএফ এর সীমানা 80 কিলোমিটার পর্যন্ত ছিল, ওই গুজরাট রাজ্য সরকার তো বিরোধিতা করেন, বা গুজরাটে কেন সারা দেশে 15 কিলোমিটার, গুজরাটে কেন 80 কিলোমিটার, তা নিয়ে তো কোনো বিতর্ক তৈরি হয়নি। এবং এবারে যখন গুজরাটকে 80 কিলোমিটার থেকে কমিয়ে আবার 50 কিলোমিটার করা হলো, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন উঠছে না।
পশ্চিমবঙ্গের সীমান্তে জামাতি কার্যকলাপ বাড়ছে, অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগেশন বাড়ছে, হেড স্পিচ বাড়ছে, পশ্চিমবঙ্গের একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা সীমান্তবর্তী জেলা, এবং যে ধরনের লিফলেট, যে ধরনের বক্তব্য আজকে বিভিন্ন জমায়েতের মধ্যে দিয়ে চলছে, এটা আজ থেকে 7 বছর আগে ছিল না। এই সমস্ত কিছু মাথায় রেখে আন্তর্জাতিক এই ধর্মীয় সন্ত্রাসবাদের মোকাবেলার কারণে যদি ভারত সরকার মনে করে থাকে যে তার এর নির্দিষ্ট এরিয়াটাকে বাড়াতে হবে, তারা বাড়িয়েছে। শুধু দক্ষিণবঙ্গের বর্ডার হচ্ছে 1310 কিলোমিটার, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডার প্রায় 2500 কিলোমিটার। তো নির্দিষ্টভাবে তার অন্য গুরুত্ব আছে, সে হিসেবে কাজ করেছে। বিতর্ক যারা করবার বিতর্ক করবেন, বিজেপি যে ঘোষিত পলিসি অনুপ্রবেশের ক্ষেত্রে, ওপার বাংলার মানুষের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে, এনআরসির ক্ষেত্রে আমরা আমাদের অবস্থানে এক আছি, আমরা এগিয়ে চলেছি এবং একটার পর একটা আমরা এক্সিকিউট করছি। কোনো জায়গায় এগিয়ে কিছুটা হয়তো আগে পিছিয়ে আসতে হয়েছে, কিন্তু সে জায়গায় নেই, এগিয়ে যাবে। যাদের বক্তব্য রাখবেন তারা বলবেন। ক্যামেরা পার্সনকে এবং সাংবাদিককে আটকে রাখা হয়েছিল, পুলিশ থানার মধ্যে নিয়ে গিয়েছিল, তারা সেখানে কোনো নিউজ করতে দেয়নি, ঘটনাটা আমরা শুনেছি। এটাই তো পশ্চিমবঙ্গ সরকারের, এটাই তো পশ্চিমবঙ্গের প্রকৃত চেহারা। এই সরকার, এর আগের সরকার এবং বর্তমান সরকার এই ইস্যুকে মানুষের সামনে নিয়ে আসতে দেয় না। তাই সংবাদ মাধ্যমকে দেখলে প্রকৃত ঘটনা যেটা সারফেস না আসে, তার জন্য তারা ভীত সন্ত্রস্ত। আচ্ছা, অধীর চৌধুরী আজকে একটা টুইট করে বলেছেন যে 116টি দেশের মধ্যে উদ্ধার সূচকে ভারতবর্ষের স্থান 111। এটা কেন্দ্রীয় সরকারের মানে তার নীতির জন্য, তার ব্যর্থতার জন্য আজকে ভারতবর্ষ এই দুর্দশার জায়গায় পৌঁছেছে। কোথায় এরকম সূচক অনেক সময় তৈরি হয়, সূচকের কি ভিত্তি আছে এ নিয়ে বিতর্ক আছে, কোনটা স্বতঃসিদ্ধ নয়। অধীরবাবু যে দলের এখন পর্যন্ত প্রতিনিধিত্ব করছেন, মানে এখনো পর্যন্ত কংগ্রেসদের তো বলা যায়, এখনো পর্যন্ত যে দলে আছেন সেই দল এই দেশকে অর্ধ শতাব্দী ধরে শাসন করেছেন, পরিচালনা করেননি, শাসন করেছেন। এবং সেই সময় ভারতবর্ষের বিভিন্ন সূচক কোন জায়গায় ছিল তা মানুষের জানা, কংগ্রেস দেশকে কোথায় নিয়েছে। সেই জন্যই যত অধীরবাবুরা এসবগুলো দেখেই আজকে মানুষ কংগ্রেসকে বিশ্রাম পায়। প্রকাশ্য জনসভায় বলছে, তুমি যদি কোরআনকে অপমান করো তাহলে আমারও অধিকার আছে তোমার গলা থেকে মুন্ডুটা কেটে নামিয়ে দেওয়া। সেটা রাজনৈতিক পলিটিক্যাল এলিমেন্ট, সে এই ধরনের ভাষণ দিচ্ছে। সূর্যবাবু উত্তর দেবে, সূর্যবাবু কেন? সূর্যবাবু উত্তর দেবে, বিমানবাবু যথেষ্ট মধ্যে ছিল না, ওরা উত্তর দেবে। শুধু তো লাল টমেটো চাষ করলেই হবে না, উত্তর দিতে আমি অন্য কথা বলছি, তো ধর্মীয় কোনো নেতা নয়, আমি একটা পলিটিক্যাল নেতা। আমি কি করে বলবো? এর উত্তর সূর্যবাবুই দিতে পারবেন, এর উত্তর মোহাম্মদ সেলিমই দিতে পারবেন। আর এদের দুজনের উত্তরে যদি আপনার সন্তুষ্ট না হন, শেষে বিমানবাবুকে একটা কথা বলতে পারবেন। বা ওনাদের এখন যুবনের তারা উঠছেন, গিটার টিটার বাজিয়ে ওরা অবস্থান পাইয়ে দিয়েছে, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, খাস জমি পাইয়ে দিয়েছে, এবং তার পরবর্তীকালে তৃণমূল পট পরিবর্তনের পরে এসে কার্যত তাদের গোটা তৃণমূলের স্তরটাকে বিভিন্ন জায়গায় জামাতি কার্যকলাপের হাতে তুলে দিয়েছে। আজকে জামাত তাদের নিজস্ব এজেন্ডাকে এক্সিকিউট করবার জন্য তৃণমূলের পতাকা ব্যবহার করছে। তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় যে ভাষায় বক্তৃতা করেছে বিভিন্ন নির্বাচনে, আজকে সেই ঘটনাকে কেউ বিচ্ছিন্ন ঘটনা বলে সামগ্রিকভাবে দূরে সরে যেতে পারেন না। আজকে বাংলাদেশে এই এথনিক ক্লেন্সিং এর বিরুদ্ধে, বাংলাদেশের এই হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে, বাংলাদেশে এই দুর্গা প্রতিমার উপরে এই আক্রমণের বিরুদ্ধে, এই গণধর্ষণের বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেক বাঙালিকে সচেতন হতে হবে। আপনারা কি নতুন করে উদ্বাস্তু হতে চান? এখানের অবশিষ্ট হিন্দু বাঙালি যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, ভবিষ্যতে কোথায় তারা যাবে? আজকে দেশভাগের কারণে এবং স্বাধীনতা অব্যবহৃত পরে এবং তার আগে থেকে 1935 সাল থেকে ধারাবাহিকভাবে এই একই আক্রমণ চলেছে। আজকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে এবং অধুনা বাংলাদেশে 1935, 1937, 1939 সালে যে আক্রমণ চলেছে, 1946 সালে যে আক্রমণ চলেছে, 1947 সালে দেশভাগের পরে যে আক্রমণ চলেছে,
এবং তার পরবর্তীকালে 60-এর দশকে 70-এর দশকে যে বাংলাদেশের আক্রমণ চলেছে এবং তার সবচেয়ে বড় ফলস্বরূপ তার কারণে যে আর্থসামাজিক চাপ তৈরি হয়েছে অধুনা পশ্চিমবঙ্গের উপরে, আর এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদেরই তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে এই হিন্দু উদ্বাস্তুদের জন্য, এই হিন্দু নিপীড়নের জন্য তারা আন্দোলন করেছেন। আমাদের দলের প্রাণপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরু এয়ারক্রাফট চুক্তির বিরুদ্ধে, মানে দিল্লি প্যাক্টের বিরুদ্ধে তিনি জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। আজকে সেই সময় থেকে ধারাবাহিকভাবে আমরা এই অবস্থানের বিরোধিতা করে আসছি। আমরা বিশ্বাস করি বর্তমানে যে কেন্দ্রীয় সরকার রয়েছেন, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি এ ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল এবং ভারতীয় জনতা পার্টি এই হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য, বৌদ্ধদের পাশে দাঁড়ানোর জন্য, খ্রিস্টানদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা সিএ লাগু করবার কথা বলেছি। যারা এখানে এটাকে শুধুই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিংবা সাম্প্রদায়িক সংঘর্ষ বলছেন, আজকে তাদের মনে রাখা উচিত এই ছিন্নমূল মানুষগুলোর থেকে আমরা নিজেদের বিচ্ছিন্ন করতে পারি না। আমাকে বিধায়ক করা হবে এটাও বলেছিল। তারপরে জয়প্রকাশ মজুমদারের পিএ দাম দর করেছিল, বলেছিল 1.5 কোটি টাকা দিতে হবে, তাহলে হবে। আজকে সে মুখ খুলেছে, অভিযোগ করেছে। আমার ব্যক্তিগতভাবে রাহুল চক্রবর্তীর সঙ্গে পরিচয় নেই। কি রাহুল চক্রবর্তী আমি চিনি না। জয়প্রকাশ মজুমদারের বিয়ে যদি 1.5 কোটি টাকা চেয়ে থাকে, তবে জয়প্রকাশ মজুমদার হয়তো 4.5 কোটি টাকা চেয়ে থাকতে পারছেন। এসব তামাশাগুলো মানুষ শুনে হাসে নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। যে যেখানে গিয়ে শান্তিতে থাকতে পারে চান, আবার অন্যদের টানাটানি। যারা 1.5 কোটি টাকার জন্য খেয়ে দেবেন বলছেন, তাদের আমার মনে হয় এই রাজনীতিতে 1.5 গ্রামের ওষুধ নেই। আপনি একবার বললেন সিএ আমরা এই জন্যই লাগু করতে চাইছি সবাইকে আশ্রয় দেওয়ার জন্য, আবার বললেন যে না এটা ধর্মশালা নয়, কাউকে আনতে হলে তাহলে তার জমি নিয়ে আনতে হবে। কি বলতে চান একটু যদি স্পষ্ট করেন। একদম স্পষ্ট করে, আমরাই তো একমাত্র রাজনৈতিক দল যে অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুর মধ্যে ফারাক। আমরাই একমাত্র দল যারা বলি, যারা একদিন এই দেশকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব বলে এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেননি, তারা এই দেশে এসেছেন এবং একজন দুজন আসেননি, 1.5 কোটি সংখ্যা প্রায় স্বীকার করে নিয়েছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। তারা যদি এখানে আসেন, ক্ষুধার কারণে আসেন বা নিজেদের জীবিকার জন্য আসেন, এবার থেকে এলে তাদের জমি নিয়ে আসতে হবে, তাদের ক্ষেত্রে বলেছি। অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কথা বলেছি। কিন্তু যদি মনে করেন সমস্ত হিন্দুকে বাংলাদেশ থেকে, বৌদ্ধকে বাংলাদেশ থেকে, খ্রিস্টানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন, তাহলে আমাদেরও এই পশ্চিমবঙ্গবাসীকেও চিন্তা করতে হবে যে আমাদের এই ভূখণ্ডে তো এত মানুষকে রাখা যাবে না, তার জন্য আমাদের জমি প্রয়োজন। জমি তো আমরা আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা থেকে পাবো না, ঝাড়খণ্ড থেকে পাবো না, বা ফুলহাট নদীর এই অন্যদিকের জায়গায় পাবো না, আমাদের পেতে হবে বাংলাদেশ থেকে। তাহলে আমাদের বাংলাদেশের জমি নিয়ে আসতে হবে সব ক্ষেত্রে। সিএ এর মাধ্যমে যদি কাউকে আশ্রয় দেন তাহলে জমি নেবেন। সিএর একটা নির্দিষ্ট সময়সীমা আছে। এর জন্য ওখানে মানুষদের দুর্দশার কথা চিন্তা করেই, ওখানে মানুষের উপর আক্রান্ত হওয়ার কথা চিন্তা করেই পাঞ্জাব এবং পূর্ব পাকিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর আক্রমণের কথা এবং সেই প্রেক্ষিতে দিল্লি প্যাক্ট বা নেহেরু এয়ারক্রাফট চুক্তির উপর এই বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। সেদিনেও যে আমাদের অবস্থান ছিল, আজকেও সেই অবস্থান। আগে আমরা শক্তি কম ছিল, আমরা আইন আনতে পারিনি, এখন আমরা এনে আসছি। স্বাভাবিকভাবে এটা তো এই বিতর্কে নিয়ে আসা যায় না। ইসকনের মন্দির কর্তৃপক্ষ বাংলাদেশে যারা আছেন তারা আক্রান্ত হয়েছে, আর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থান এবং তাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এই ঘটনাগুলো তারা চোখ বন্ধ করেই রাখবেন। যদি একটু অন্য কিছু হতো, যদি মন্দির না হয় অন্য কিছু আক্রান্ত হতো, আজকে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল বেরোতো, মোমবাতি নিয়ে লোক রাস্তায় নেমে পড়তেন। কিন্তু আমার মনে হচ্ছে দোকান খোলা আছে, হয়তো মোমবাতির প্রোডাকশন কমেছে, যার জন্য আজকে রাস্তায় আমরা কাউকে দেখতে পাচ্ছি। আইএসএফ এর অন্যতম আইএসএফ এর প্রধান পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভিডিও বার্তায়
সাম্প্রদায়িকতা নিয়ে, এই বাংলাদেশের ঘটনা নিয়ে বলেছেন। কোনো সংগঠন তার গ্রেপ্তারের দাবিও তুলেছেন। কোনো সংগঠন তার গ্রেপ্তারের দাবিও তুলেছেন যে তিনি যে ধরনের মন্তব্য করছেন। ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলও তার প্রতিবাদ জানিয়ে কি বলেছেন? আব্বাস সিদ্দিকী বলেছেন যে কোরআন নিয়ে কখনো যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা কোথাও ছেড়ে দেবো না, এটার সঙ্গে কোথাও কোনো কম্প্রোমাইজ হবে। কোরআন নিয়ে কি হয়েছে? ওনার দাবি যে কোরআনকে রাখা হয়েছিল মণ্ডপে এবং সেটা নিয়ে সেটা অযোগ্য, তার ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। কোনো না, রাজনৈতিক তিনি তো একটি রাজনৈতিক দল হিসাবে এই রাজ্যে ভোটে তিনি রাজনৈতিক দল হয়েছেন, তিনি মনে করেছেন যে কোরআনকে অপবিত্র করার চেষ্টা করেছে, সেটা তার অবস্থান। আমরা গীতা কোরআনের রাজনীতি আমাদের রাজনীতি নয়, আমাদের রাজনীতি হচ্ছে বহুত্ববাদের রাজনীতি। প্রত্যেক মানুষকে তার নিজস্ব মত প্রকাশের, নিজস্ব ধর্মচারণ করবার, নিজের মতো করে রাজনৈতিক অবস্থান তৈরি করে প্রতিবাদ করবার আবহ তৈরি করার রাজনীতি, সেটা আমরা আমাদের আপনি